হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 10 এর অনুপাত এবং সমানুপাত অধ্যায়টা নিয়ে এসেছি। 5 নম্বর অধ্যায়। তো চলো অনুপাত এবং সমানুপাত আমরা বোঝার চেষ্টা করি। দেখো, অনুপাত জিনিসটা হচ্ছে দুটি একই একক বিশিষ্ট রাশির একটি অপরটির কত গুণ বা কত অংশ, তাকে আমরা অনুপাত বলি। যেমন ধরো কি, আমি ধরছি যে এ ও বি দুটি একই একক বিশিষ্ট রাশি। তাহলে এ ও বি এর অনুপাত হবে, এ ও বি এর অনুপাত হবে A/B বা A/B, এই আকারে লেখা যাবে। এবার অনুপাতের আগের পদটাকে বলা হয় পূর্বপদ এবং পরের পদটাকে বলা হয় উত্তরপদ। তাহলে আমরা সংজ্ঞা আকারে লিখব যে অনুপাতের আগের পদকে পূর্বপদ এবং পরের পদকে উত্তর পদ বলে। তাহলে এখানে পূর্বপদকে এ আর উত্তর পদ কি, সেটা হচ্ছে বি। এবার আমরা জানবো যে অনুপাতের প্রকারভেদ, মানে কত রকমের অনুপাত হয়। তাহলে লিখবো যে অনুপাতের প্রকারভেদ। দেখো, অনুপাত হচ্ছে একটা হচ্ছে গুরু অনুপাত। গুরু অনুপাত কোনটা? না না তো পূর্বপদ বড় আর উত্তরপদ ছোট। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে অনুপাতের পূর্বপদ উত্তর পদের থেকে বড় তাকে গুরু অনুপাত, কি বলে? গুরু অনুপাত বলে। যেমন 8:7, 5:4। দেখো, পূর্বপদ বড় আর উত্তরপদ ছোট, এমন কিছু বানিয়ে নাও, সেটা হচ্ছে যে গুরু অনুপাত। এবার আসছে যে লঘু অনুপাত। লঘু মানে এর বিপরীতটা হবে যে লঘু অনুপাত। তাহলে লঘু অনুপাতের একটা উদাহরণ দিয়ে আবার সংজ্ঞা লিখবো। লঘু অনুপাতের কি হচ্ছে যে পূর্বপদ ছোট আর উত্তরপদ বড়। তাহলে লিখবো যে অনুপাতের পূর্বপদ ছোট, পূর্বপদ উত্তরপদের থেকে ছোট, তাকে লঘু অনুপাত বলে। যেমন আমরা কি লিখতে পারি যে পূর্বপদ ছোট বানিয়ে দাও, 2:3, 5:6। পূর্বপদ ছোট, উত্তরপদ হচ্ছে বড়, সেটাকে বলছে লঘু অনুপাত। আর 3 নম্বর হচ্ছে যে সমানুপাত। অর্থাৎ দুটো যখন সমান সমান হয়ে যাবে, 7-7, 8-8, এগুলো, তাহলে আমরা কি লিখবো? যে অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ একই, তাহলে আমরা লিখবো সংজ্ঞায় যে অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ সমান, তাকে সামান্য অনুপাত বলে। যেমন এই তো এটাই লিখে দাও, যে কোনো, যেমন 7:7, 8:8, 9:9। দেখো, এদের পূর্বপদ এবং উত্তরপদ দুটো সমান, তাই এটাকে বলছে সামানুপাত। তাহলে গুরু অনুপাত, লঘু অনুপাত, সামান্য অনুপাত। এবার আসে ব্যস্ত অনুপাত। তাহলে আমরা লিখবো ব্যস্ত অনুপাত
অনুপাত বা বিপরীত অনুপাত বা বিপরীত অনুপাত। তো চলো বিপরীত অনুপাত কোনগুলো, যেটাকে a:b আকারে লিখছি আবার b:a আকারে লেখা যাচ্ছে, এটাকে ঘুরিয়ে দিচ্ছি, সেটাই হচ্ছে বিপরীত অনুপাত বা ব্যস্ত অনুপাত। তাহলে আমরা লিখবো যে দুটি অনুপাতের মধ্যে পূর্ব পদ ও উত্তর পদ ও অপর অনুপাতের পূর্বপদ ও উত্তর অপর অনুপাতের পূর্বপদ ও উত্তর পদ একে অপরের বিপরীত হয় তাকে কি বলবো, ব্যস্ত অনুপাত। যেমন a:b এর ব্যস্ত অনুপাত b:a, a:b এর ব্যস্ত অনুপাত হচ্ছে b:a। এবার আসছে আর একটা, যে এটা মিটিয়ে দিই তারপর আমরা লিখছি যৌগিক অনুপাত। 5 নম্বরে আসছে যে যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত কি, দেখো দুই বা ততোধিক অনুপাতের কি লিখবো, যে দুই বা ততোধিক অনুপাতের পূর্ব পদ ধরে এবং উত্তর পদগুলিকে উত্তর পদ ধরে গুণ করে যে অনুপাত পাওয়া যায় তাকে যৌগিক অনুপাত বলে। ধরে নিচ্ছে a:b, c:d আর e:f এগুলো হচ্ছে অনুপাত। তো এটার যৌগিক অনুপাত হবে, এর যৌগিক অনুপাত কি হবে, দেখো যে বলেছে কি পূর্ব পদগুলিকে পূর্ব পদ ধরে এবং উত্তর পদগুলিকে উত্তর পদ ধরে গুণ করে দেবো। তাহলে ACE is to BDF। তাহলে এটাকে বলছে আমাদের যৌগিক অনুপাত। এরপরে চলো আমরা সমানুপাত বিষয়টা দেখি কি জিনিস। এবার আমরা বোঝার চেষ্টা করবো যে সমানুপাত। দেখো সমানুপাত হচ্ছে, অনুপাত বুঝলাম, এবার হচ্ছে সমানুপাত। যদি দুটি অনুপাত পরস্পর সমান হয় তাহলে তাকে আমরা বলবো সমানুপাত। তাহলে আমরা সংজ্ঞাতে লিখবো, যদি দুটি অনুপাত পরস্পর সমান হলে তাকে সমানুপাত বলে। এবার একটা উদাহরণ নিই, যে 4 কেজি ও 10 কেজির অনুপাত।
4 কেজি ও 10 কেজি অনুপাত 4:10 সমান হচ্ছে 2:5। আবার আর একটা অনুপাত নিলাম যে 8 মিটার ও 20 মিটার এর অনুপাত 8:20 সমান হচ্ছে 2:5। তাহলে দেখো এই অনুপাতটা আর ওই অনুপাতটা সমান, এটাকে বলছি আমরা সমানুপাত। এবার হচ্ছে যে সমানুপাতি। সমানুপাতি কোনটা? যে এ বি সি ডি সমানুপাতি তখনই বলবো যদি কি হয়, যদি এ বাই বি আর সি বাই ডি এই মানটা সমান হয়। এবার হচ্ছে চতুর্থ সমানুপাতি। সমানুপাতি চতুর্থ সমানুপাতি মানে কি 4টি পদ থাকবে, যে এ বি সি ডি এই 4টি পদ, এটাকে বলছে চতুর্থ সমানুপাতি। আর উদাহরণের ক্ষেত্রে যদি লেখা যায় যে 2 4 8 আর এদিকে দাও তোমার 2 4 6 12। তো দেখো 2/4 যদি আমরা করি তাহলে কত আসবে 1/2, আর 6/12 করি তাহলে কত আসবে 1/2। তাহলে এটাকে আমরা বলবো যে চতুর্থ সমানুপাত। 4টা ডি কে বলবো চতুর্থ সমানুপাতি, আর এই আগের 3টে ডি কে বলবো আমরা চতুর্থ সমানুপাতি। এবার আসছে আমাদের যে ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি এ বি সি 3টি ক্রমিক সমানুপাতি তখনই বলা হবে যদি এ বাই বি, তাহলে আমরা যদি সংজ্ঞা লিখে লিখবো যে যদি 3টি অনুপাতের প্রথম ও দ্বিতীয় এর অনুপাত এবং দ্বিতীয় এবং তৃতীয়ের অনুপাত ও তৃতীয় অনুপাত সমান হয় তাকে ক্রমিক সমানুপাতি বলে। যদি প্রথমে এবং দ্বিতীয় ধরে নিচ্ছি যে এ বি সি 3টি ক্রমিক সমানুপাতি, তাহলে এ বাই বি সমান যদি বি বাই সি হয় তাহলে এটাকে বলবো আমরা ক্রমিক সমানুপাতি। সংখ্যার ক্ষেত্রে একটা উদাহরণ যদি নিই 2 4 আর এদিকে 8, তাহলে দেখো 2/4 করো তাহলে কত আসছে 1/2, আর হচ্ছে 4 যদি 8 করি তাহলে আসছে 1/2। তাহলে এটাকে আমরা বলবো যে ক্রমিক সমানুপাতি। এবার আসবে আমাদের তৃতীয় সমানুপাতি। চলো এটা ঝটপট লিখে নাও। এবার আমাদের হচ্ছে তৃতীয় সমানুপাতি। তৃতীয় সমানুপাতি তো এ বি সি 3টি যদি ক্রমিক সমানুপাতে থাকে তাহলে সি কে বলা হয়, এখানে সি কে কি বলবো দেখো 1 2 3 3 নম্বরে আছে, কিন্তু তারা কি হতে হবে ক্রমিক সমানুপাতি হতে হবে। সি কে ক্রমিক সমানুপাতি সমানুপাতি বলে। আর একটা আছে যে মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি আবার নিয়ে নিচ্ছি এ বি সি যদি 3টি ক্রমিক সমানুপাতি হয়, 2 4 8 এগুলো হচ্ছে কি ক্রমিক সমানুপাতি। 2/4 করি তাহলে 1/2 আসবে, এবং 4/8 যদি করি তাহলে 1/2 আসবে। এগুলোকে বলছে ক্রমিক সমানুপাতি। মানে প্রথম দুটির অনুপাত এবং দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত যদি সমান হয় তাহলে তাকে আমরা কি বলি ক্রমিক সমানুপাতি। তো যদি এ বি সি 3টি ক্রমিক সমানুপাতি হয় তাহলে এই যে মিডিলের এই পদটাকে এটাকে বলছে আমরা যে মধ্য অনুপাতি। তাহলে এখানে লিখবো যে বি কে বলা হয় মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি।
এবার আসছি যে সমানুপাতের কিছু কিছু প্রপার্টি। সমানুপাতের কয়েকটি প্রক্রিয়া, কয়েকটি প্রক্রিয়া, সমানুপাতের কয়েকটি প্রক্রিয়া। যেমন হচ্ছে 1 নম্বর হচ্ছে ব্যস্ত প্রক্রিয়া। ব্যস্ত প্রক্রিয়া, ব্যস্ত প্রক্রিয়া কেমন? যদি a is to, এখানে লেখো যদি a is to b সমান c is to d হয়, তবে এর ব্যস্ত প্রক্রিয়া কি হবে বলো তো? উল্টে যাবে, b is to a সমান হচ্ছে d is to c। এবার আসছে আমাদের একান্তর প্রক্রিয়া। একান্তর প্রক্রিয়া, না তো একান্তর প্রক্রিয়া বলতে বোঝায় যদি a is to b সমান হচ্ছে c is to যদি d হয়, তবে কি হবে? একান্তরের ক্ষেত্রে কি b c এর জায়গায় b আসবে, b এর জায়গায় c যাবে, এটাকে বলছে একান্তর প্রক্রিয়া। মানে কি হচ্ছে দেখো, a বাই b সমান c বাই d, এটা লিখতে পারি। b c এর জায়গায় যাবে, c d এর জায়গায় যাবে, তাহলে এটাকে লেখা যায় a বাই c সমান হচ্ছে a বাই c, এটা হবে b বাই d। এটা অনুপাতে যদি লিখি তাহলে কি হবে যে a is to c সমান হচ্ছে c is to d, এটা c এর জায়গায় আসবে, b is to d হবে b d। এটা হচ্ছে একান্তর প্রক্রিয়া। তারপরে আসছে যে যোগ প্রক্রিয়া। যোগ প্রক্রিয়া, যোগ প্রক্রিয়া কোনটা? না তো যদি a is to b সমান হচ্ছে c is to d হয়, তাহলে এই দুটোর যোগ করো, a প্লাস b is to b সমান c প্লাস d is to d। এটা হচ্ছে যে যোগ প্রক্রিয়া বলা হয়। মানে এটা যোগ এটা অনুপাত, আবার শেষেরটা আবার c প্লাস d অনুপাত শেষেরটা। এবার আসছে যে ভাগ প্রক্রিয়া। ভাগ প্রক্রিয়া, এবার দেখো ভাগ প্রক্রিয়ার ক্ষেত্রে যদি a is to b সমান হচ্ছে c is to d হয়, এটা যদি হয় তাহলে ভাগ হচ্ছে বিয়োগ a minus b is to b c minus d is to d। এটা আমরা লিখতে পারবো। ভাগ প্রক্রিয়ার ক্ষেত্রে a is to b সমান c is to d হলে a minus b is to b c minus d অনুপাত হচ্ছে d। এটা হচ্ছে ভাগ প্রক্রিয়া। এবার আসছে তোমার যে যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া কি? না তো যদি a is to b সমান c is to d হয়, তাহলে a প্লাস b যোগ করব আমরা, is to আবার বিয়োগ করব a মাইনাস b, আবার এটা একইভাবে ওই জিনিসটা করব যে c প্লাস d অনুপাত হচ্ছে c মাইনাস d। এটাকে বলছি আমরা যোগ ভাগ প্রক্রিয়া। এবার 5 নম্বরে আসছে যে সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়া, সংযোজন প্রক্রিয়া বলতে কি বোঝায়? যদি a বাই b সমান b বাই a বাই b c বাই d সমান e বাই f যদি হয়, তাহলে এর প্রত্যেকটি অনুপাত উপরের গুলো যোগ করে দেবো, a c e a প্লাস c প্লাস e বাই কি হবে বলো তো? b d f, মানে উপরের গুলো যোগ এবং নিচের গুলো যোগ, এটা হচ্ছে b d f। তাহলে আমাদের
অনুপাত এবং সমানুপাতের ধারণাটা পুরোপুরি পরিষ্কার। এবার আমরা অনুশীলনের অঙ্কতে যাব। কোষে দেখি 5.1-এর দেখো 4টা অঙ্ক আমি বোর্ডে লিখেছি যে 4 মাস এবং 1 বছর 6 মাস, এগুলোর অনুপাত বার করতে হবে। অনুপাত বার করার পর আমাকে বলতে হবে যে গুরু অনুপাত, লঘু অনুপাত না সামান্য অনুপাত। তো চলো আমরা করি। যে 4 মাস দেখো এটা আছে 1 বছর 6 মাস, তাহলে একই এককে নিয়ে আসতে হবে। তাহলে দেখো 4 মাস তো 4 মাস আছে, তাহলে 1 বছর আমরা এটা লিখবো 4 মাস অনুপাত 1 বছর 6 মাস, 1 বছর 6 মাস। তো দেখো আমরা কি জানি 12 মাসে হচ্ছে 1 বছর, তাহলে আমরা করব কি যে সমান দেব 4 মাস ইসটু 12 মাসে 1 বছর 12 আর 6 হচ্ছে 18, তাহলে এটা হচ্ছে 18 মাস। এবার কাটাকাটি করব আমরা যে 4/18, দেখো 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 2:9। এখানে আমরা লিখে দিব যেহেতু 1 বছর সমান হচ্ছে 12 মাস, 1 বছর সমান 12 মাস, তাহলে 12 আর 6 হচ্ছে 18, 18 মাস, তাহলে 2:9। তো আমরা কি জানি এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে উত্তরপদ। তো পূর্বপদ ছোট, উত্তরপদ যদি বড় হয় তাহলে আমরা এটাকে কি অনুপাত বলি? লিখবো যে 2:9 হলো একটি, আগেরটা পূর্বপদ যদি বড় হতো তাহলে বলতাম গুরু, কিন্তু পূর্বপদ ছোট তাই এটা হচ্ছে লঘু অনুপাত, লঘু অনুপাত। এবার চলো 2 নম্বরটা বলছে 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা। তাহলে লিখবো যে 75 পয়সা অনুপাত 1 টাকা 25 পয়সা। তাহলে লিখবো যে 75, 1 টাকা 25 মানে কি? 1 টাকা মানে 100 পয়সা, মানে 125। আমরা লিখবো 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা। এটা হচ্ছে ব্যাপার। এবার দেখো 5 দিয়ে যদি কাটি তাহলে কত আসবে? 75/125, 3×25 হচ্ছে 75। 5 দিয়ে কাটি, 5 একে 5, 5 5 25, 5 15 75। এবারে এটা হচ্ছে যে 5 25 125, 3 5 15, 5 5 25, তাহলে হচ্ছে এটা 3/5। 3/5 মানে কি? 3:5। আর 3:5 মানে কি এটা? তাহলে লিখবো যে এই অনুপাতটি একটি লঘু অনুপাত। কেন লঘু অনুপাত? কারণ আগেরটা হচ্ছে ছোট আর পরেরটা হচ্ছে বড়। এবার আসবো আমরা 3 নম্বর অঙ্কে, যে 60 সেমি 0.6 মিটার। তো 60 সেমি অনুপাত 0.6 মিটার মানে কি? মিটার ডেসিমিটার সেন্টিমিটার, মানে 100 দিয়ে মিটার ডেসি সেমি, তার মানে 100 দিয়ে গুণ করবো, 0.6 গুণিত 100। তাহলে এটা একটা 1 আর একটা 0, এই 0 0 কাটলো, মানে 6 10 60। 60 সেমি ইসটু 60 সেমি। তাহলে এটা আমরা কি লিখতে পারবো? 1:1। দেখো 1:1 এটা সমান হয়ে গেছে, গুরু এবং লঘু অনুপাত সমান, তাহলে আমরা তাকে কি বলি? যে সমানুপাত। তাহলে লিখবো যে এই অনুপাতটি একটি সমানুপাত। এবার আসছে 4 নম্বর অঙ্ক। দেখো যে 1.2 কেজি এবং 60 গ্রাম। তাহলে দেখো কেজিতে কিগ্রা আছে, এটাকে গ্রামে পরিণত করব। তো কিগ্রাকে গ্রামে পরিণত করতে দিলে কত দিয়ে গুণ করতে হয়? 1000 দিয়ে। আর এটা হচ্ছে 60 গ্রাম। তাহলে একটা 1 আর একটা 0 কাটলো, তার মানে হচ্ছে 120:60। তাহলে দেখো 0 0 কাটলো, 6 দুগুণে 12, মানে 12:6, তার মানে হচ্ছে 2:1। তার মানে এটা দেখো আগেরটা হচ্ছে বড়, মানে পূর্ব পদ বড় আর উত্তর পদ হচ্ছে ছোট, তাহলে এটাকে আমরা কি অনুপাত বলে থাকি? তাহলে লিখবো এই অনুপাতটি একটি
গুরু অনুপাত। এবার চলো বাকি অঙ্কগুলো করি। 2 এর 1 নম্বর একের অঙ্কটা দেখো করছি যে পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাত। তাহলে লিখবো যে পি কিগ্রা ইজ টু কিউ গ্রাম। তাহলে পি কিগ্রাকে গ্রামে পরিণত করতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 1000 পি ইজ টু কিউ। এটাই হয়ে গেল আমাদের 1000 পি ইজ টু কিউ। এবার 2 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে যে এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে? যখন লিখবো যে একই এককে আনলে, লিখবো যে একই এককে আনলে। এবার 3 নম্বর দেখো কি বলেছে যে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হিসাব করে লিখি। ধরে নিচ্ছি যে ধরি একটি অনুপাত a is to b, এর ব্যস্ত অনুপাত কি হবে? দেখো এর ব্যস্ত অনুপাত তাহলে এর ব্যস্ত অনুপাত হচ্ছে b/a, কারণ বলেছে যে একটি অনুপাত তার ব্যস্ত অনুপাতে যৌগিক অনুপাত। তাহলে লিখবো যৌগিক অনুপাতটি হবে কি বলেছে দেখো মিশ্র, যৌগিক না মিশ্র অনুপাতটি হবে গুণ করে দাও বি, পূর্ব পদের সঙ্গে পূর্ব পদ এ বি আর পূর্ব পদের সঙ্গে পূর্ব পদ এ বি। তাহলে কি হচ্ছে দেখো 1:1 আসে। 1:1 থাকলে এটাকে আমরা কি বলি? সামান্য অনুপাত। তাহলে লিখবো এটি একটি সমানুপাত। এবার 4 নম্বর অঙ্ক দেখো কি বলেছে যে a/b is to c, b/c is to a, c/a is to b, এর মিশ্র অনুপাত নির্ণয় করো। লিখবো যে এর মিশ্র অনুপাত টি হলো, গুণ করে দাও উপরটা পূর্বপাদগুলোর সব গুণ, এ বি গুণিত বিসি গুণিত c/a, আর উত্তর পাদগুলোর গুণফল c/a/b। তাহলে দেখো উপরে কি কাটছে? সি এ কাটলো, বি কাটলো, তার মানে কি থাকছে যে 1:, এটাকে সাজিয়ে নাও এ বি সি, এটাই। এবার 5 নম্বর কি বলেছে দেখো যে x² এর কোন অনুপাতের মিশ্র অনুপাত? আমি ধরে নিব যে p/q এর মিশ্র অনুপাত এটা। তাহলে লিখবো যে x², তাহলে এখানে ধরে নাও যে ধরি x² এর p/q অনুপাতের মিশ্র অনুপাত xy/z²। এবার আমরা কি লিখতে পারি শর্তানুসারে? দেখো x² গুণিত p yz ইন্টু q সমান xy সমান z², এটাই তো বলেছে। এবার এটাকে কি করবো দেখো x²/p yz q সমান হচ্ছে xy z²। এবার দেখো x কাটলো, আর কি পড়ে থাকছে এখানে দেখো। তাহলে p/q এখানে সামনে রেখে দেবো, বাদ বাকিগুলো টার্মগুলো এখানে নিয়ে যাবো। y কে নিয়ে যাবো y², আর এখানে x কে নিয়ে আসবো xz²। তার মানে হচ্ছে p/q যদি লিখি তাহলে কি লিখবো আমরা? y²/xz। তাহলে মিশ্র অনুপাতটি কত হবে? কোন অনুপাতের মিশ্র অনুপাত? না হলে y²/xz। তারপরে 6 এর অঙ্কটা বলেছে দেখো yz/x, x²/yz/x। তারপর আর একটা দিয়েছে যে zx/y²/zx হচ্ছে y।
তারপরে দিয়েছে জেড স্কোয়ার ইস টু ওয়াই এক্স বাই জেড। বলেছে এই অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত, ব্যস্ত অনুপাতগুলি। তাহলে এটা সিম্পলিফাইড করে নাও, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, এক্স দিয়ে গুণ করে দাও, এক্স কিউব ইস টু ওয়াই জেড। এটাকে আমরা কি লিখতে পারবো, ওয়াই কিউব ইস টু জেড এক্স। এটাকে কি লিখতে পারবো, জেড কিউব ইস টু ওয়াই এক্স। এবার এই অনুপাতগুলির কি বলেছে, ব্যস্ত অনুপাত। তো ব্যস্ত অনুপাত লিখবো যে এই অনুপাতগুলির ব্যস্ত অনুপাত হলো ওয়াই জেড ইস টু এক্স কিউব, এটা কি হবে এক্স জেড ইস টু ওয়াই কিউব, আর এক্স ওয়াই ইস টু জেড কিউব। এটা হচ্ছে ব্যস্ত অনুপাত। এবার যৌগিক অনুপাত তো লিখবো, যৌগিক অনুপাতটি হলো, যৌগিক অনুপাতটি হলো পূর্ব পদগুলির গুণ বাই উত্তর পদগুলির গুণ। তাহলে পূর্ব পদগুলির যদি গুণ করি কি আসবে, এক্স ওয়াই, ওয়াই জেড আসবে, তারপরে হচ্ছে এক্স জেড আসবে, তারপরে হচ্ছে এক্স ওয়াই আসবে, তারপরে কি আছে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। এবার দেখো কি কি কাটছে, একটা হয় আর একটা হয়, দুটো হয়, তাহলে এখানে কটা হয় বেঁচে থাকবে, একটা হয়। এই জেড আর এই জেড দুটো হয়, তাহলে এখানে একটা জেড বেঁচে থাকবে, এই এক্স এই এক্স, এটা হচ্ছে x। তাহলে কি লিখবো, 1:x, y, z। এটা হচ্ছে সেই অনুপাতটি। এবার তিনের গুলো দেখা বলেছে, তিনের 1 নম্বর অঙ্কটা বলেছে কি, যে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করো, দিয়ে দিয়েছে যে 4:5, তারপরে বলেছে 5:7 এবং 9:11 এর যৌগিক অনুপাতটি হলো, যৌগিক অনুপাতটি কি, গুণ করতে হবে, 4 5 20 আর 9। তাহলে উপরকার গুলো গুণ 4 5, তারপরে 9, পূর্ব পদগুলির গুণ বাই উত্তর পদগুলির গুণ 5 7 11, 5 7 11। দেখো 5 5 কেটে গেল, আর কিছু কাটবে না, 4 9 36, 36:77। তারপরে দেখো 2 নম্বর অঙ্কটা কি আছে, যে এক্স প্লাস ওয়াই ইজ টু এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ টু এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার, পুরোটার স্কোয়ার। এইটার বলেছে আমাকে মিশ্র অনুপাত বার করতে। এবং আর একটা দিয়েছে, এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে পুরোটার স্কোয়ার ইজ টু x4 মাইনাস y4, এটা। তাহলে দেখো তিনটে অনুপাত দিয়েছে, 1 2 3। এর মিশ্র অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে মিশ্র অনুপাত যদি নির্ণয় করে কি করব, পূর্ব পদগুলির গুণ বাই উত্তর পদগুলির গুণ। তাহলে লিখবো যে মিশ্র অনুপাতটি হলো, মিশ্র অনুপাতটি হলো তাহলে কি হবে, দেখো উপরকার গুণ গুণ করে দেবো, এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে দেখো এখানে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার উপর স্কোয়ার বাই উত্তর পদগুলির গুণ এক্স মাইনাস ওয়াই, তারপরে কি এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার, তারপরে হচ্ছে x4 মাইনাস y4 তার স্কোয়ার, x⁴ আর y⁴ তার স্কোয়ার, স্কোয়ার নেই। তাহলে দেখো কি কাটাকাটি যাচ্ছে, যে এখানে x প্লাস ওয়াই আর এখানে একটা x প্লাস ওয়াই কমে যাবে, তার মানে একটা হলো x প্লাস ওয়াই।
পাওয়ার কমে গেল। এবার দেখো এখানে কি আসছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পুরোটার স্কোয়ার। তাহলে দেখো এটা কি লিখতে পারছি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা কি আছে এক্স ফোর মাইনাস ওয়াই ফোর। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে আছে কটা, দুটো আছে, তার মানে একটা কেটে গেল, তার মানে এখানে একটা বেঁচে থাকলো। তাহলে এটা আলটিমেটলি কি আছে দেখো, এটাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র এক্স ফোর মাইনাস ওয়াই ফোর, এইটা হচ্ছে এক্স ফোর মাইনাস হচ্ছে ওয়াই ফোর, তো এটা সেম হয়ে গেল। তাহলে এটা হচ্ছে 1:1। তো আমাদের আর কি বলেছে যে তাহলে এটা হচ্ছে সেমিশ্র অনুপাতটি।